নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সোনালী খাতুন অবশেষে বাড়ি ফিরলেন একেবারে বীরভূমের পাইকরের বাড়িতে। 6 মাস পরে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন বাড়িতে। মেডিকেল কলেজ থেকে, মালদা মেডিকেল কলেজ থেকে একেবারে সরাসরি নিয়ে যাওয়া হলো বীরভূমের পাইকর গ্রামে তার বাড়িতে। 6 মাস বিনা অপরাধে বাংলাদেশের জেলে কাটানো অন্তঃসত্ত্বা সোনালী খাতুন চিন্তায়, টেনশনে, আইন আদালত করে করে লড়াই লড়ে কেন্দ্রের গড়িমসির অভিযোগ, সেই অভিযোগ ভিত্তিহীন করে দিয়ে একেবারে বীরভূমের বাড়িতে সোনালী। গতকালই বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সোনালী খাতুন। রাতে মালদা মেডিকেলে সোনালীর স্বাস্থ্য পরীক্ষা হয়। আজ সকালে মেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালীর বাবা। সোনালীর বাবা চলে গেছিলেন মালদা মেডিকেলে। সোনালীর বাড়িতে যান তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। এই সোনালী খাতুনদের জবে থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশি তকমা দিয়ে, তবে থেকেই এই তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লড়াই করে গেছেন। দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি, জঙ্গলে ছেড়ে দেয় পুলিশ। এবং বাংলাদেশেও ঠিকঠাক খাবার পাচ্ছিলেন না বাংলাদেশের জেলে। ভয়ঙ্কর আক্ষেপ সোনালী খাতুনের। আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসে 9 মাসে পড়ে গেল। খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, মতলব তাও নিজের দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলে। না, মমতা সরকার, অভিষেক, সামিরুল ইসলাম দা, ওরা না হলে তো ইয়া ঘুরাতে পারতাম না। ওদের জন্যই ঘুরাতে পারছি। ওদেরকে বহুত ধন্যবাদ। দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি, জঙ্গলে ছেড়ে দিয়েছিল দিল্লি পুলিশ, এরকমটাই বললেন। দিল্লি আর যাবেন না। এখন শারীরিক অবস্থা কিরকম? কারণ অন্তঃসত্ত্বা, 6 মাস ধরে টেনশন, খাওয়া দাওয়া নেই। এই অবস্থায় একটা ভিন দেশের জেলে বসবাস করেছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে এখন সোনালী। শিশুরোগ বিশেষজ্ঞ নজরদারিতে জেলমুক্ত সোনালী। দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কম। মেডিকেল বোর্ড গঠন রামপুরহাট মেডিকেল কলেজের। সোমবার বাড়ি পাঠানোই সিদ্ধান্তের সম্ভাবনা। স্থিতিশীল, ভালোই আছে। দুটি ছোট সমস্যা আছে এবং ওষুধ হয়তো শুরু হয়ে গেছে। হাইপোথাইরয়েডিজম এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই দুটো আছে। আর মডারেট অ্যানিমিয়া আছে। পেটে একটি বাচ্চাও আছে এবং সেই বাচ্চাটি ভালো আছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে। আর প্রথম থেকে পাশে থাকায় রাজ্য সরকারকে ধন্যবাদ সোনালী খাতুনের। সন্তানের নামকরণ করুন মুখ্যমন্ত্রী, চান অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। সোনালী খাতুন ঘরে ফিরেছেন, কিন্তু এখনো নাকি প্রায় 800 জন ভারতীয় বাংলাদেশে আটকে আছেন, এরকমই দাবি সাংসদ সামিরুল ইসলামের সহযোগী। আর এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। 6 মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরেছে। বাংলাদেশ থেকে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী এবং তার ছেলে। কিন্তু এখনো কাঁটাতারের ওপারেই রয়ে গিয়েছেন সোনালীর স্বামী সহ আরো 4 জন। সোনালীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ গিয়েছিলেন মাফিজুল ইসলাম। তার দাবি, সোনালীদের মতো আরো 800 জন এখনো আটকে বাংলাদেশে। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ধরে নিয়েছে। বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুষব্যাক করে। আমি গত 40 দিন কাটিয়েছি বাংলাদেশে। 101 দিন পরে তাদের জামিন করেছি। অসহায় গরিব মানুষেরা, এরা কাজ করে কোন রকম খায়। কতজন আছে বাংলাদেশে? অনেক প্রায় 800। ঘরে ফিরেছেন সোনালী, বাকিরা এখনো আটকেও পারে। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হাজার হাজার সোনালী খাতুন চলে যান গুড়গাঁওয়ে, চলে যান নয়ডায়, রিনা মিনাটিগা, সোনামনারা সব হাবি, কেউ নেই। শুধু এসআইআর ওখানে চলছে, ওরা এখান থেকে চলে যাচ্ছে। কেন?
একটা সোনালী খাতুনকে সামনে রেখে লক্ষ লক্ষ সোনালী খাতুনকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রাখা হয়েছে, ভোটার লিস্টে তাদের নাম তুলে দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষে তাদের ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। রাজ্য সরকার তাদের তৎপরতায়, আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো। সোনালী এসছে এবং তার সন্তান সহ তার পরিবার এসছে, বেশ কয়েকজন এখনো তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনো এখানে আসেননি। ন্যায় কখনো ওরকম ভাবে চাপা দেওয়া যায় না, সত্য প্রকাশিত হয়। সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছো 1998 সালে আর সে জন্মেছে 2000 সালে। নিউজ 18 বাংলা। সোনালী খাতুন তার ছেলেকে নিয়ে ফিরেছেন, কিন্তু এখনো 4 জন আটকে আছেন বাংলাদেশে। তাদের পরিবার উৎকণ্ঠায়। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? বীরভূমের সোনালী খাতুন বাংলাদেশ থেকে শুক্রবারই ভারতে ফিরেছেন, সঙ্গে নাবালক ছেলে। প্রায় 6 মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী। তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলে। এই 4 জন কবে ফিরবেন এ নিয়েই উদ্বেগ। বীরভূমের পায় করে থাকেন সোনালীর স্বামী দানিশ শেখের মা। তার চোখে জল। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় করে মায়ের আরতি। এইখানে ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। সোনালীর প্রতিবেশী সুইটি খাতুন, তিনিও এখন বাংলাদেশে আটকে, সঙ্গে 2 নাবালক ছেলে। এদিন সুইটির পরিজনদের সঙ্গে দেখা করেন রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। সুইটির মায়ের আবেদন, বাড়ির সকলকেই বাংলাদেশ থেকে দ্রুত ফেরানো হোক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে, আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে মার জন্য। 12 তারিখ নেক্সট হিয়ারিং আছে। সুইটি বিবি এবং আরো যে 3 জন আছে তারা ফিরে আসবে। এই গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিল এবং তারা যাতে ভারতে ফিরে না আসে তার জন্য কিভাবে এরা চেষ্টা করেছে বিজেপি নামক ঘৃণ্য বাঙালি বিরোধী দলটি। যতক্ষণ না বাকি যে 4 জন না আসছে এই আইনত লড়াই আমাদের চলবে। মুরারো এর 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি। সকলেই দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ শুক্রবার সন্ধ্যায় নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বিবি এবং দানিশের মা যাতে তাদের ঘরের ছেলে এবং মেয়েকে যেন ঘরে ফেরায় সরকার, দেখার বিষয় বাংলাদেশ থেকে এখন কবে ফিরছে বাকিরা। ক্যামেরায় গোপাল ওঝার সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আজ তৃণমূলের সংহতি দিবস। সংহতি দিবসে একতার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর রেড রোডে তৃণমূলের কর্মসূচি। 6 ডিসেম্বর 1992 সালে এই দিনেই ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল। শনিবার সকালে সংহতি দিবস উপলক্ষে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এদিন বেলা 12টা নাগাদ রেড রোডে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতারা।
পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পেছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। ধর্ম নিরপেক্ষতার কারণে থেকে আগে যে 5টা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে। তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। যে সংবিধানের শপথ নিয়ে যারা সম্প্রীতিকে নষ্ট করছে, সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। বাংলার প্রাপ্য টাকাটাকে বঞ্চিত করা, বাংলা গরিবের ঘর, আপনি তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানই দেখবেন। 100 দিনের টাকা রুখে দিল যারা, তারা উন্নয়নের বিরুদ্ধে কাজ করলো, সংবিধানের বিরুদ্ধে কাজ করলো। নিউজ 18 বাংলা। আর আজকে সনাতন সমাজের শৌর্য দিবস, আর এই শৌর্য দিবস উপলক্ষে মিছিল হলো। শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাঁটলেন সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। মিছিল শেষে শ্যামবাজারে সভা বিরোধী দলনেতা। সৌহার্দ্য পদযাত্রা, ধর্মতলা থেকে রাম মন্দির পর্যন্ত মিছিলের নেতৃত্বে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের সংহতি যাত্রা। আর অন্যদিকে সিপিআইএম এর পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে বামেদের মিছিল, পা মেলালেন বিমান বসুও। মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন বাম নেতা উপস্থিত ছিলেন। পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল। হাবড়ায় একই কাণ্ড, বাম অফিসে রামের অফিস, সিএএ ক্যাম্প। হ্যাঁ, মাবেদের অফিস, সিপিআইএম এর অফিসে বিজেপির সিএ ক্যাম্প। ব্যানার টাঙিয়ে সিএ ক্যাম্প বসালো বিজেপি। উত্তর 24 পরগনার হাবড়ার ঘটনায় বিতর্ক। দলের কর্মী খোকন মহন্তর বিরুদ্ধে সরব সিপিআইএম। কার্যালয়ের চাবি খোকনের কাছে ছিল বলে দাবি সিপিআইএম এর। খোকন বিজেপির সঙ্গে যুক্ত দাবি সিপিআইএম এর। হাবড়ায় প্রতিবাদ সভা সিপিআইএম এর। অভিযোগ পেয়ে ক্যাম্প সরালো পুলিশ। খোকন মাহান্তের সাথে যুক্ত, তালা খুলে দেওয়ার জন্য এরা দল বিরোধী কাজ করেছে এবং বিজেপি হিসাবে গোপন আতায়াত করেছে এবং আগামী দিনে সে বিজেপিতে যাবে তার আগে এই ঘটনাটা ঘটিয়েছে। অনেকে আছে তারা পিছন দিক থেকে ওকে লিডি দিয়ে এই কাজটা করেছে। সিপিএম এর কার্যালয় ছিল ওটা অনেক আগে, এবং যারা ওইটার দায়িত্বে ছিলেন তারা সব বর্তমানে আমাদের বিজেপির মধ্যেই আছেন। তো যখন প্রথম আমি ওটা শুনি, আমি বললাম যে তো ওই নিয়ে আবার বিতর্ক হবে। অন্য দলে বললো না, আমরাই তো দায়িত্বে ছিলাম, আমরা তো এখন সব এই দলে আছি। মানে ভাড়া করা জায়গা ছিল, মানে এমনি যে ওরা দলিল দেখাচ্ছে, ওদের নামে দলিল রয়েছে এবং সিপিএম এর পতাকাও রয়েছে সামনে। পতাকা তাহলে পরে লাগিয়েছে না, পুরনো পতাকা, অনেক আগের। তাই এখন কেউ তো রাজনৈতিক ইন্টারেস্টের জন্য আবার সেই জায়গায় ঢেউ তুলতে পারে। যে পশ্চিমবাংলার বুকে সিপিএমের একটা বড় অংশ যারা বিজেপিতে অংশগ্রহণ করেছে, বিজেপিতে চলে গেছে, এবং বিজেপিতে চলে গিয়ে সিপিএমের যে ভোটটা শূন্য হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের বি টিম বিজেপি কাজ করছে এবং কংগ্রেস কাজ করছে। এরা মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করার জন্যে এরা প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে। হিঙ্গলগঞ্জে আর এক বাংলাদেশির হদিশ। এ কেমন বাংলাদেশি? ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে। হ্যাঁ, হিঙ্গলগঞ্জে আরো এক এরকমই বাংলাদেশির হদিশ মিলল, ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে। হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে করে এখানেই আস্তানা, স্থানীয়কে বাবা দেখিয়ে ভোটার আধার, প্যান কার্ড, রাজনীতি, ব্যবসা, সংসার সবই করছেন এখানে। নকল বাবা মমতাজ গাজীকে হুমকির অভিযোগ, ভয়ে মুখ খুলতে নারাজ মমতাজের পরিবার।
মমতাজ গাজী কি হয়? আমার শ্বশুর। আর এই মোশাররফ হোসেন গাজী কেউ হয় আপনাদের? আমাদের কিচ্ছু হয় না, আমার কিচ্ছু জানি না, আমার শ্বশুর করেছেন। জানেন না তাই তো? আর 2002-এর তালিকায় স্বামীর যে নাম নেই স্বীকার করেছেন স্ত্রী। সব মিথ্যে কথা, ভুয়া কথা। বাবার পরিচয় দিয়ে করবে না, বাবা সে নিজস্ব বাবা তো বাবার পরিচয় দিয়ে তো করবে। আমার শ্বশুর, আমরা ভালোবাসা করে বিয়ে করলাম, মেনে নেয়নি। আমি গরিব লোকের মেয়ে ছিলাম, তাই বাংলাদেশি না, ও ইন্ডিয়ান, ভারতের। দিয়ে ভোটার লিস্টে নাম আছে কার? আপনার স্বামী নেই। কেন? বয়স হয়নি। 2002 তখন ও লোক তামিলনাড়ু ছিল। উনি অনলাইন করেছেন, আর আমার কাছে একটা অপশন আছে সেটাকে ওকে করার। তো আমি ওনার কাগজপত্র দেখে আমি যেটা দেখেছি যে ওনার নাম আছেন এবং ওনার ভোটার কার্ড, আধার কার্ড সব আছেন। যতটুকু আমার দেখার দায়িত্ব আর কি, আমি তো তার বাইরে কিছু করতে পারি না। আমি দেখেছি যে সব ঠিক পেয়েছি আর কি, সেহেতু আমি ফর্মটা জমা নিয়েছি আর কি। আর যদি কোনো অবজেকশন থাকে সেটা আমার বিডিও অফিস আছে, আমার হাই অথরিটি আছে, তারা সেটা তদন্ত করুক, সেটা তার হিয়ারিং করুক, সেটা যেটা করলে হয়। পূর্বস্থলীতে সিংহরি গ্রাম ভয়ে কাঁটা। আমরাই দেখিয়েছিলাম জমি মাফিয়ার এমন অত্যাচার যে আপনার ঘরে জমির দলিল পত্র সব আছে, কিন্তু আপনার জমির দখল হয়ে গেছে ভুয়ো নথি দেখিয়ে। আর এই খবরের জেরে মামলা হয়েছিল। মামলাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 180 দিনের মধ্যে জেলা শাসককে রিপোর্ট দিয়ে পদক্ষেপ করতে। বিঘের পর বিঘে জমি এরকমভাবে জমি হাঙরদের দখলে চলে গেছে। আজকে SDLRও তিনি তদন্তে নামলেন, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখলেন। SDLR অফিস সাহেব নোটিশ করেছিলেন। সাহেব খুব সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনলেন এবং প্রত্যেকটা কেস ডিটেলস উনি দেখেছেন। 87টা দেখিয়েছি। সাহেবকে বলে এসেছি যে স্যার আরও 200 আছে যেগুলো আমরা আগামীতে কোর্টে সাবমিট করছি। সাহেব বলেছেন হ্যাঁ, এরকম একটা জাল চক্রান্ত এবং জমি মাফিয়া যারা আছে এদেরকে আটকাতে হবে। আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে, ছিনিয়ে। আমি এসপিকে দিয়ে জায়গা ক্ষেত্রে ও এমএলও কেউ মানে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জমি মাফিয়া হাসেম শেখ, তার রোয়াব দেখুন। পুলিশ থেকে বিধায়ক কাউকেই নাকি তিনি মানেন না। এই ভিডিও ভাইরাল। তলা 8 পাড়া বাবু জানা, যদি কোনো মালিকানা জায়গা থাকে বলবা, তোমাকে কথা দিলাম। আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে, ছিনিয়ে। আমার কাজই হচ্ছে ওই, মালিক পুজি করলে। হ্যাঁ, মালিক করলি আমি লিগাল রেজিস্টার করলেও দখল করার দায়িত্ব পাই তোমাকে। আমি এসপিকে দিয়ে জায়গা ক্ষেত্রে ও এমএলও কেউ মানে, এমএলএ কে মানে না। না, অন্য নমস্কার দিতে পারো, ক্লাসিক দিতে পারো, আমি দেবো। আর এত বড় কথা কি বলবো, আবার এসপির বাপ আছে, এসপিরও বাপ আছে। এসপি যদি আমার সঙ্গে গদ্দার করে, আমি লালবাজার থেকে লাগবে। হাসেমের মতো জমি হাঙর নাকি আরও আছে পূর্বস্থলীর সিংহরি গ্রামে। অভিযোগ তাদের দাপটে নিরীহ গ্রামবাসীরা ভিটেমাটি হারাচ্ছেন। নিউজ 18 বাংলায় মঙ্গলবার এক্সক্লুসিভলি এই খবর দেখানো হয়। এরপর জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। এই মামলায় কড়া আদালত। জেলা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাল দলিল চক্রের রহস্যভেদের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 180 দিনের মধ্যে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে। ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি করে জালিয়াতির অভিযোগ, অর্থাৎ একাধিক দপ্তর এই ঘটনার সঙ্গে যুক্ত বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। প্রতি দপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, এই বিভিন্ন ধরনের রেকর্ড তৈরি করে ভুয়ো দলিল তৈরি হচ্ছে। আর সেই দলিলের ভিত্তিতে রাতারাতি BLRO অফিসে মিউটেশন হয়ে যাচ্ছে এবং যাদের নাম রেকর্ডে আছে, যারা অরিজিনাল ওনার, তাদেরকে শুনানি না করেই আমরা তদন্ত চেয়েছিলাম। সেই সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে FIR থেকে শুরু করে যা যা করণীয় তা করার নির্দেশ দিয়েছে। পূর্বস্থলীর সিংহরি বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ করে জানতে পারছেন তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে। বাড়ির মালিক নাকি এখন অন্য কেউ। কোথাও ভুয়ো নথি বানিয়ে দখল করে নেওয়া হচ্ছে জমি, কোথাও নকল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি।
জোর করে জমিটা দখল করে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। রুকুসপুর মৌজায় এবং সিঙ্গারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে। সেই জমি মাফিয়া ইনামুল শেখ, বংশীবদন দাস, সুবোধ দাস, এরা পূর্বস্থলী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে। প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোথাও আমার এই সমস্যার সুরাহা হয়নি। জমি হাঙ্গরদের এইসব জালিয়াতি রুখতে জেলা শাসককে তদন্তের নির্দেশ হাইকোর্টের। নিউজ 18 বাংলা। বেলডাঙায় হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের অনুষ্ঠান, আর এই নিয়ে বাংলার রাজনীতি গরম। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের অনুষ্ঠান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠানটি হলো বেলডাঙার মরাদিঘিতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। বাবরি মসজিদের অনুষ্ঠান উপলক্ষে সৌদি আরব থেকে 2জন ধর্মগুরু এসেছেন। আমন্ত্রিত ছিলেন 400-রও বেশি অতিথি। অনুষ্ঠানে নিরাপত্তায় 3000 পুলিশ কর্মী, ছিলেন 2000 স্বেচ্ছাসেবক। 40,000 অতিথির জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুনের দাবি, মসজিদ ছাড়াও এখানে হোটেল, রেস্তোরাঁ, হেলিপ্যাড হবে। বাজেট প্রায় 300 কোটি টাকা। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে গরম বাংলার রাজনীতি। দেখুন, এসব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে হিন্দু বিরোধীদের সরকার চলছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। নিউজ 18 বাংলা।